সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিব। দেখো, তুমি মনে করো তুমি আছো ইংল্যান্ডে, তুমি মনে করো যে অবস্থান করছো। এখন ওখানে একটা ব্যক্তি তোমাকে যদি বলে তোমার বাড়ি বাংলাদেশে, এখন তোমাকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, তুমি কি বলবে বলো তো? তুমি অবশ্যই বলবে তোমার বাড়ি বাংলাদেশে। এখন তুমি বাংলাদেশে নামলে, এবার বাংলাদেশে নামার পরে তোমাকে বললো তোমার বাড়ি কোথায়, তোমার মনে করো তোমার বাড়ি হচ্ছে গাজীপুরে। তুমি বাংলাদেশে নামার পরে ওখানে ঢাকাতে নামলে, তখন তুমি বলবো যে আমার বাড়ি গাজীপুরে। গাজীপুরে যখন আসলে যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি মনে করো সদর উপজেলায়, তুমি তখন বলবো কি সদরে বাড়ি আমার। এবার সদর উপজেলায় যখন আসবে তখন যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায়, তখন অবশ্যই তোমার বাড়ি যদি মনে করো কোনাবাড়িতে, তো তুমি তখন বলবে যে আমার বাড়ি কোনাবাড়ি, তাই না? তাহলে আমাদের এই যে পরিচয়, আমাদের যে পরিচয় পর্ব, আমাদের যে ঠিকানা লিখি যে আমার বাড়ি কোনাবাড়ি, সদর উপজেলায় গাজীপুর, তারপর বাংলাদেশ লিখি। তেমনি ভাবে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে পরমাণুতে। পরমাণু কোথায় থাকে? শক্তি স্তরে। শক্তি স্তরে কোথায় থাকে? উপশক্তি স্তরে। উপশক্তি স্তরে কোথায় থাকে? অরবিটালে। এখন আমাদের দেখো একটা দেওয়াল ঘড়ি, আমরা দেওয়াল ঘড়ি যদি কি গোলাকার, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশ যদি ধরি তাহলে আমরা ধরবো হচ্ছে এক অংশ। আমরা যে কোনো একটা সম্পূর্ণ কাজ যদি কাজ হোক যা হোক সম্পূর্ণ অংশ যখন ধরি তখন আমরা কি ধরি? এক অংশ। তো এখানে যদি আমি অর্ধেক অংশ এইভাবে যদি ভেঙে দিই তাহলে কি হবে? এইটা হাফ অংশ, এইটা হাফ অংশ। তা আমরা যখন ঘড়ির কাঁটার দিকে আমরা বিবেচনা করি তখন কি এই হাফ অংশকে আমরা কি ধরি? পজিটিভ। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন বিবেচনা করি তখন এই অংশটাকে কি ধরি? নেগেটিভ। এই জন্য আমাদের এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা নির্দিষ্ট, ঘড়ির কাঁটার দিকে যখন হবে প্লাস হাফ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস হাফ। তাহলে এই জায়গায় দেখো আমাদের যখন পরিচয় পর্ব বলছে তোমার বাড়ি বাংলাদেশের কোন জেলায়, ওই জেলার কোন উপজেলায়, ওই উপজেলায় কোন গ্রামে বা কোন অঞ্চলে, এবং তোমার বাড়িটা উত্তর দিকে ঘুরছে নাকি মানে উত্তর দিকে মুখ করা নাকি দক্ষিণ দিকে মুখ করা, এটা প্রকাশ করার জন্য তুমি কি পরিচয় পর্ব ব্যবহার করেছো। তেমনি ভাবে পরমাণুতে যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা কোথায় আছে? শক্তি স্তরে। শক্তি স্তরে কোথায় আছে? উপশক্তি স্তরে। উপশক্তি স্তরে কোথায় আছে? অরবিটালে। এবং ইলেকট্রনটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে? এই এই ইলেকট্রনের অবস্থানের পরিচয় উপস্থাপন করার জন্য চারটা সংখ্যা আছে। এই চারটা সংখ্যাকে একত্রে আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কার সাথে সম্পর্ক? শক্তি স্তরের সাথে। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা কার সাথে সম্পর্ক? উপশক্তি স্তরের সাথে। এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কার সাথে সম্পর্ক? অরবিটালের সাথে। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা তো আমি নির্দিষ্ট বললাম। তাহলে বলো তো এখানে স্থানটা নির্ভর করছে কার উপরে? উপজেলার উপরে। উপজেলা নির্ভর করছে জেলার উপরে। তাহলে অরবিটাল নির্ভর করবে কার উপরে? উপশক্তি স্তরের উপরে। অর্থাৎ উপশক্তি স্তর থেকে অরবিটালের জন্ম। আর এই উপশক্তি স্তর কোথায় নির্ভর করছে? শক্তি স্তরের উপরে। অর্থাৎ এই শক্তি স্তর থেকে কিন্তু উপশক্তি স্তরের জন্ম। তাহলে আমরা বলবো যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কার উপর নির্ভর করবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কার উপর নির্ভর করবে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে। তাহলে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এল এর মান কার উপর নির্ভর করবে? এন এর উপরে। এল এর মান নির্ভর করবে এন এর উপর নির্ভরশীল। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। দেখো, আমরা একটা বিষয় আমরা জানি যে l যখন 0 হয় তখন আমরা s উপশক্তি স্তর অথবা অরবিটাল বলবো। অর্থাৎ উপশক্তি স্তর বা অরবিটাল। তোমরা বলতে পারো, এখানে জিজ্ঞাসা করতে পারো স্যার এখানে উপশক্তি স্তর আবার অরবিটাল বলছেন। আচ্ছা, আমাদের যারা প্রশ্নকর্তা থাকেন তারা অনেক সময় বলেন 2p অরবিটাল। আসলে 2p কিন্তু অরবিটাল না, 2p উপশক্তি স্তর, তার ভিতরে অরবিটাল আছে। আমরা
আস্তে আস্তে তোমাদের ক্লাসে সবকিছু সেটা দিকে বোঝানোর চেষ্টা করবে। এখন প্রশ্নটা তোমাকে যে নামে তোমাকে বলবে উপশক্তি স্তর বলতে তো উপশক্তি স্তর লিখবে, তোমরা যদি অরবিটাল প্রশ্নটা জিজ্ঞাসা করে তাহলে তোমরা অরবিটাল লিখবে। আর L ইকুয়াল টু এখানে 1 হলে p উপশক্তি স্তর বা অরবিটাল, L ইকুয়াল টু 2 হলে d উপশক্তি স্তর বা অরবিটাল, L ইকুয়াল টু 3 হলে a উপশক্তি স্তর বা অরবিটাল। এখন আমরা দেখো L এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত। এখন প্রথম শক্তি স্তর, এখানে L এর মান আমার কত 1, তাহলে দেখো তো L এর মান কি হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে L এর মান এখানে 1 যদি বসাই দিই তাহলে 1 দিয়ে 1 মানে 0, 0 থেকে 0 মানে কি 0। তাহলে L এর মান যখন 0 হবে তখন কি হবে S উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরটা কোন শক্তি স্তরে অবস্থান করছে, এই যে প্রথম শক্তি স্তর। তাহলে আমি এর সামনে 1 দেব। এই জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় দেখো আমরা লিখি 1s, তারপর লিখি কি 2s, তারপর লিখি কি 2p, তারপর লিখি কি 3s, তারপর লিখি 3p, তারপর লিখি 3d। অর্থাৎ এখানে আমরা ইলেকট্রন বিন্যাসের সুবিধার জন্য আত্মনীতির জন্য 3d আগে আমরা 4s লিখি। কিন্তু আমাদের এই দেখো প্রথম শক্তি স্তরে উপস্তর কয়টা আছে একটা, দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর আছে দুইটা। এই জন্য কি জন্য একটা থাকলো, এই জন্যই কিন্তু একটা থাকলো, তাই না? আমরা কিন্তু এখানে 1p লিখলাম না, 1d লিখলাম না, কেন লিখলাম না, এই জন্য কিন্তু। এইবার এখানে যদি দ্বিতীয় শক্তি স্তর হতো তাহলে আমরা কি লিখতাম n = 2। তাহলে l এর মান কি হবে, এখানে তুমি 2 বসায় দাও, তাহলে 2 - 1 তার মানে কত হয় 1 হয়। তাহলে 0 থেকে তুমি 1 পর্যন্ত হলো 0 আর 1, তাহলে 0 আর 1। তাহলে 0 হলে কোন উপশক্তি স্তর S, আর 1 হলে কোন উপশক্তি স্তর P। এই যে উপশক্তি স্তরগুলো কোন শক্তি স্তরে, এই দেখো 2 নম্বর, তাহলে এর সামনে 2 দেব, 2 দিলাম। এই জন্য আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করার সময় দেখো এখানে কি লিখেছি 2s2p, এখানে কিন্তু 2d লিখি নাই। এই জন্য আমরা এখানে 2s2p পর্যন্ত লিখবো, কারণ কি এই কোয়ান্টাম সংখ্যার আলোকে আমরা ব্যাখ্যা করছি। এখন আসো তৃতীয় শক্তি স্তর। এখানে n এর মান কত 3, তাহলে l এর মান এখানে তুমি 3 বসায় দাও, তাহলে কত হবে 3 - 1 মানে 2। 0 থেকে তুমি 2 পর্যন্ত গুণে যাও, 0 1 2, তাই তো? তাহলে 0 হলে আমার কোন উপশক্তি স্তর S, 1 হলে কি P, 2 হলে কি D। এই দেখো এটা এই উপশক্তি স্তরগুলো কোন শক্তি স্তরে 3 নম্বরে। এজন্য 3s 3d, 3s 3b 3d, এখানে 3f কিন্তু হয় না। এই জন্য আমরা ইলেকট্রন বিন্যাস আমরা 9 এ করেছি, বহুতবার করেছি। 1s মনের ভিতরে তো অবশ্যই একটা আকুতি থাকে যে আমার জানার আগ্রহ থাকে যে 1s লিখলাম, আচ্ছা আমি 1p কেন লিখলাম না, আমরা 1d কেন লিখলাম না, পরের শক্তি স্তর 2s লিখছি 2d কেন 2d লিখলাম না। এগুলো কিন্তু আমরা আমাদের 9 এ ওইভাবে নাই। আমাদের ওখানে কিছু একটা সূত্রের মাধ্যমে 2 * 12 + 1 এই যে সূত্রের মাধ্যমে আমাদের হয়তো নির্ণয় করে দেখাইছে, কিন্তু আমাদের এটা কিন্তু এক্স্যাক্টলি ভাবে তোমাকে আনসার যদি করতে হয় আমরা এখানে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমি কিন্তু আনসার করতে পারছি। এবার দেখো যদি আমাদের চতুর্থ শক্তি স্তর হয়, মনে করো যে চতুর্থ শক্তি স্তর, n এর মান এখানে কি হবে 4 হবে। তাহলে l এর মান কি হবে, এখানে 4 বসালে 4 - 1 তার মানে কত হয় 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত গুণ, 0 1 2 3। তাহলে 0 হলে S, 1 হলে P, 2 হলে T আর 3 হলে A। তাহলে এই উপশক্তি স্তরগুলো কোন শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে। তাহলে এর আগে আমরা 4 বসাই দেব, 4s 4p 4d 4a। এই জন্য আমরা এই যে আমাদের হঠাৎ করে 2 মার্কে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে আমার 2d অরবিটাল সম্ভব নাই, তখন আমরা কি লিখবো বলতো, তখন আমরা এক্স্যাক্টলি এতটুকু আমরা কিন্তু কমন লিখবো। আমরা জানি
l equal to 0 হলে s শক্তি স্তর বা অরবিটাল। যদি এখানে প্রশ্ন করতে, আমি আবার বলছি, যদি তোমাদের প্রশ্ন কথা বলে যে 2d অরবিটাল সম্ভব না কেন, তখন আমরা কি দেখব, l equal to 0 হলে s অরবিটাল সম্ভব, l equal to 1 হলে p অরবিটাল সম্ভব, l equal to 2 হলে d অরবিটাল সম্ভব, 3 হলে f অরবিটাল সম্ভব। আর যদি প্রশ্ন করতে বলে 2d উপশক্তি স্তর সম্ভব কিনা ব্যাখ্যা করো, তাহলে আমরা কি দেখব, l equal to 0 হলে s উপশক্তি স্তর সম্ভব, l equal to 1 হলে p উপশক্তি স্তর সম্ভব, l equal to 2 হলে d উপশক্তি স্তর সম্ভব, l equal to 3 হলে f উপশক্তি স্তর সম্ভব। এখন প্রশ্নকর্তা তোমাকে যেভাবে বলবে তোমাকে কিন্তু সেইভাবে লিখতে হবে। এই যে ধরো মনে করো আমাদের এটি 2d, আমি কয়েকটা জিনিস ব্যাখ্যা করি, দেখো এখানে ধরো মনে করো যে 2d অরবিটাল সম্ভব কি সম্ভব না, তাহলে এই জায়গায় দেখো প্রধান শক্তি স্তরের মান কত, এখানে 2, তাহলে n এর মান এখানে কত 2, l এর মান যদি 2 হয় l এর মান কত হবে, ছিল 0 থেকে কি ছিল n 1 পর্যন্ত, এখানে 2 পাশে যাও তাহলে 2 বিয়োগ 1 তাহলে কত হয়, কম হয়, তাহলে 0 আর 1, 0 আর 1 হচ্ছে, তাহলে 0 আর 1 যদি হয়, 0 হলে কি s উপশক্তি স্তর, আর 1 হলে কি b উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর গুলো কোথাকার, 2 নম্বর কক্ষপথে, তাহলে এর সামনে 2 দেব, 2, তাহলে দেখো তো এই দ্বিতীয় নম্বর কক্ষপথে 2s এবং 2p সম্ভব হচ্ছে, 2d কি সম্ভব হচ্ছে না, তাহলে অবশ্যই 2d অরবিটাল উপশক্তি স্তর সম্ভব নয়। তোমরা যদি একই ভাবে এখানে মনে করো যে এরকম বলো 3p অরবিটাল উপশক্তি স্তর সম্ভব কিনা, দেখো n এর মান এখানে কত 3, l এর মান কত হবে, তাহলে 3 বিয়োগ 1 তাহলে কত হলো 2, তাহলে 0 থেকে আমি 2 পর্যন্ত গুনবো, 0 1 2, তাহলে 0 হলে s, 1 হলে কি p, আর 2 হলে d, তাই না? তাহলে এটা কোন কক্ষপথে, 3 নম্বর কক্ষপথ, এই 3 বসাই দিলাম। এই দেখো 3p এই যে উপশক্তি স্তর অরবিটাল সম্ভব কিনা দেখো, এই যে দেখো এর ভিতরে চলে আসছে না, অবশ্যই সম্ভব। এইভাবে আমরা খুব সহজে এই কোয়ান্টাম সংখ্যার আলোকে আমাদের একটা শক্তি স্তরের ভিতরে অরবিটাল সম্ভব কি সম্ভব না, উপশক্তি স্তর সম্ভব কি সম্ভব না, সেটা সহজে আমরা নির্ণয় করতে পারবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রাথমিক আমরা কিছু আলোচনা করলাম। সামনের ক্লাস থেকে আমরা আস্তে আস্তে তোমাদের কোয়ান্টাম সংখ্যা ক্লাস, এই যে গুণগত রসায়নের আস্তে আস্তে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, অনেক অনেক উপকৃত হবে বলে আশা করা যায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের জিনিসগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।